সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নবম পে স্কেলে কত বাড়তে পারে বেতন, যা জানা গেল। এদিকে স্ত্রী সন্তানসহ 5 খুন জানিয়ে ফোরকান মিয়া বললেন, সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর পাবি না। অপরদিকে পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে 28 বিচারকের শোকজ নিয়ে হাসনাত আবদুল্লাহ। আরও থাকছে রাজনীতির নামে নাসির উদ্দিন পাটোয়ারির ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না, রাশেদের মন্তব্য। এবং সবশেষে জুলাই সনদ নিয়ে ছলচাতুরি করছে সরকার, দাবি নাহিদ ইসলামের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেলে কত বাড়তে পারে বেতন, যা জানা গেল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে এজন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনার কথা জানা গেছে। তবে পে কমিশনের সুপারিশ অনুযায়ী পুরোপুরি বেতন বৃদ্ধি নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কত শতাংশ বাড়তে পারে বেতন। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক জানিয়েছেন, বর্তমানে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 8,250 টাকা। যদি 70% বৃদ্ধি করা হয় তাহলে সেটি প্রায় 14,000 টাকায় পৌঁছবে, আর 60% বাড়লে মূল বেতন দাঁড়াবে 12 থেকে 13,000 টাকার মধ্যে। তবে পে কমিশন সর্বনিম্ন বেতন 20,000 টাকা করার সুপারিশ করেছে, তাই শুধু 60 থেকে 70% বৃদ্ধি করলে সেটি কমিশনের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে বলে মনে করছেন তিনি। আব্দুল মালিক বলেন, অতীতের সব পে স্কেলেই নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে এবার সর্বনিম্ন গ্রেডের বেতন 16 থেকে 17,000 টাকা হলেও বাস্তবে তা 100%-এরও বেশি বৃদ্ধি হিসেবে ধরা হবে। তিনি আরও জানান, 2015 সালের পে স্কেলের সর্বনিম্ন বেতন ছিল 8,250 টাকা। নিয়ম অনুযায়ী 2020 এবং 2025 সালে আরও দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা ছিল। সেই দুটি বাস্তবায়িত হলে বর্তমানে সর্বনিম্ন বেতন 33,000 টাকার কাছাকাছি পৌঁছত। এই কারণেই তারা সর্বনিম্ন বেতন 35,000 টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। তার দাবি, অন্তর্বর্তী সময়ের গঠিত পে কমিশন পুলিশ, সেনাবাহিনী, শিক্ষক সহ প্রায় 200টি সংগঠনের মতামত নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর সর্বনিম্ন বেতন 20,000 টাকা করার সুপারিশ করেছে। তাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেই সুপারিশ বহাল রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। তবে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় সরকার শেষ পর্যন্ত 60 থেকে 70% দিকেই যেতে পারে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে মূল বেতনের একটি অংশ বাড়ানো হতে পারে। এরপর পরবর্তী অর্থবছরে বাকি অংশ এবং 2028-29 অর্থ বছরে বিভিন্ন ভাতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা বাড়লেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্ভর করছে সরকারের আর্থিক সক্ষমতা এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর। এদিকে স্ত্রী সন্তানসহ 5 খুন জানিয়ে ফোরকান মিয়া বললেন, সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর পাবি না। দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের 5 খুনের ঘটনা। ওই গ্রামের বহুতলে একটি বাড়ি থেকে এক নারী, তার 3 সন্তান ও নারীর ভাই সহ 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ফোরকান মিয়া 40 পলাতক রয়েছেন। আজ সকালে ফোরকান নিজে এই হত্যাকাণ্ড করেছেন বলে স্বজনদের কল করে জানিয়েছেন। রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটেছে।
সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সহ লাইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। অভিযুক্ত ফোরকান ডিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুরের মোহাম্মদ আতিয়ার রহমানের ছেলে। নিহত ব্যক্তিরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার 29, মেয়ে মিম খানম 15, উম্মে হাবিবা 8, ফারিয়া 2 ও শ্যালুক গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের রসুল মিয়া 22 বছর। ফোরকানের পরিবার প্রায় 5 বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকত। ফোরকান প্রাইভেট কার চালাতেন, আর তার শ্যালক রসুল গাজীপুর সদরের একটি কারখানায় চাকরি করতেন। নিহত শারমিন আক্তারের ফুফু জাসমিন আক্তার গণমাধ্যমকে বলেন, তিনি স্বজনদের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন। তার ভাষ্য, ভাতিজির স্বামী কল করে নিজে হত্যার কথা জানিয়েছেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দেখেন ঘরের বিভিন্ন স্থানে মরদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। জাসমিন আক্তার বলেন, রসুল মিয়া অন্য জায়গায় চাকরি করতেন। গতকাল শুক্রবার ফোরকান মিয়া তাকে নতুন চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনে। এরপর স্ত্রী সন্তানের সঙ্গে রসুল মিয়াকেও হত্যা করে পালিয়ে যান ফোরকান। শারমিনের আরেক ফুফু ইভা আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, ফোরকান তার ভাই মিশকাতকে ফোন করে বলে, আমার সব শেষ হয়ে যাচ্ছে, সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর তোরা পাবি না। খবর পেয়ে তারা 5-6 জন সকালে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন ভবনের কলাপসেবল গেট খোলা, নিচতলার কক্ষগুলোর দরজাও খোলা। ভিতরে গিয়ে তারা মেঝে ও বিছানায় নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তারা কাপাসিয়া থানায় রওনা দেন। ইভা আক্তারের দাবি, ফোরকান মিয়া আরেকটি বিবাহ করার কথা স্ত্রীকে জানিয়েছিলেন। এ নিয়ে শারমিন খুব মনক্ষুণ্ণ ছিলেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। 6-7 মাস আগে ফোরকান শারমিনকে মারধর করেছিলেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। সুস্থ হয়ে পড়ার তিনি বাবার বাড়িতে থাকছিলেন। কয়েকদিন পর ফোরকান আবার স্ত্রীকে সেখান থেকে নিয়ে আসেন। এরপরেও দ্বিতীয় বিবাহ প্রসঙ্গ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। শারমিন স্বামীকে জানিয়েছিলেন তার সন্তানের নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই, তাই স্বামীর সঙ্গেই থাকতে চান। এর মধ্যেই আজ 5 জনের মরদেহ পাওয়া গেল। ইভা আক্তার বলেন, আমার ভাতিজি সহ বাকি সবাইকে ফোরকান মিয়াই হত্যা করেছে বলেই মনে হচ্ছে। আমরা কঠোর বিচার চাই। এদিকে ঘরের ভেতর থেকে গোপালগঞ্জ সদর থানায় করা একটি অভিযোগের কপি উদ্ধার করা হয়েছে। কপিটিতে কোনো সই নেই। সেটি বিশ্লেষণ করে দেখা গেছে 3রা মে ফোরকান মিয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ করেন। সেখানে তার স্ত্রী, শ্বশুর সহ 11 জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, শ্বশুর তার স্ত্রীর মাধ্যমে কয়েক দফায় তার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছেন। এছাড়া স্ত্রী তার এক স্বজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় শ্বশুর ও অন্যান্যরা মিলে তাকে হাত পা বেঁধে নির্যাতন করেন। নিহত শারমিন আক্তারের চাচা মোহাম্মদ উজ্জ্বল মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের জানামতে ফোরকান সম্প্রতি তার শ্বশুর বাড়ি যায়নি। তাকে মারধর করার কোনো ঘটনা ঘটেনি। আমার মনে হয় সে নিজেকে বাঁচানোর জন্য এমন অভিযোগ লিখেছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে ফোরকান এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে পারেন। ঘরের ভেতরে অনেক আলামত ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহ করবে। আমরা জানতে পেরেছি আজ সকাল 6টার দিকে ফোরকান তার গ্রামের বাড়ির একজনকে কল করে জানিয়েছেন যে তিনি এই হত্যাকাণ্ড করেছেন। তবে এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। তথ্য যাচাই বাছাই চলছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। অপরদিকে পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে 28 বিচারকের শোকজ নিয়ে হাসনাত আবদুল্লাহ। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের 28 জন বিচারককে শোকজ করে আইন মন্ত্রণালয়। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে শোকজের চিঠি দেওয়া হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারের এমন সিদ্ধান্ত সমালোচনা করে বুধবার ফেসবুকে একটি পোস্ট করেছেন এনসিপির সাংসদ হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, 28 জন বিচারককে শোকজ করা হয়েছে কারণ তারা নিজেদের অভ্যন্তরীণ গ্রুপে কিছু মতামত লিখেছিলেন। এই জায়গাটাই সবচেয়ে চিন্তার। বিচারকদের নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা করার জায়গাটাও যদি নিরাপদ না থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায় দাঁড়িয়ে আছে?
তিনি আরও বলেন, স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা স্পষ্টভাবে একটা ভয় দেখানোর চেষ্টা। বার্তাটা খুব পরিষ্কার, চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন। এনসিপির এই এমপি বলেন, 5ই আগস্টের পর একটা সময় মনে হয়েছিল বিচারকরা অন্তত কিছুটা সাহস নিয়ে ভাবতে, লিখতে পারছেন এবং ভবিষ্যতেও লিখবেন। এখন যা হচ্ছে তাতে সেই পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। বিচার বিভাগে যদি এ ধরনের চাপ থাকে তাহলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার জায়গাটাও দুর্বল হয়ে যায়। বিচারকদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত পুনর্বিচারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই জুলাই যোদ্ধা। তিনি বলেন, বিচার বিভাগকে ভয় দেখিয়ে শক্তিশালী করা যায় না, বরং দুর্বল করে ফেলা হয়। আরও থাকছে, রাজনীতির নামে নাসির উদ্দিন পাটোয়ারির ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না, রাশিদের মন্তব্য। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির কর্মকাণ্ড কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, রাজনীতির নামে ধর্মীয় আবেগ এবং শহীদদের স্মৃতিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এনসিপি। আজ নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। পোস্টে তিনি শহীদ ওসমান হাদির বিভিন্ন বক্তব্য তুলে ধরে দাবি করেন, জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি। তার ভাষ্য অনুযায়ী ওসমান হাদি এনসিপির 3টি অপরাধ চিহ্নিত করেছিলেন। রাশেদ খান লিখেছেন, ওসমান হাদি বলেছিলেন, ঠিক 71-এর মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি সেভাবে জুলাইকে কুক্ষিগত করেছে। এছাড়া তিনি এনসিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশ্ন করেছিলেন, মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে। পোস্টে আরও উল্লেখ করা হয় যে ওসমান হাদি অভিযোগ করেছিলেন যে এনসিপি জুলাইয়ের বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তিকেও দুর্বল করে দিয়েছে। রাশেদ খান দাবি করেন, জীবিত অবস্থায় ওসমান হাদিকে এনসিপির শীর্ষ নেতারা এড়িয়ে চলতেন, কিন্তু মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, শহীদ হওয়ার পর হয়ে গেলেন এনসিপির আইডল। জাতীয় নির্বাচনের আগে তাকে এনসিপির সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা হিসাবে দেখানোর চেষ্টা করা হলো। তিনি প্রশ্ন তোলেন, নাসির উদ্দিন পাটোয়ারি সত্যিই ওসমান হাদির আদর্শ ধারণ করেন নাকি তাকে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছেন। মসজিদে গিয়ে রাজনৈতিক প্রচারণার অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন মসজিদে জুমার নামাজে যাওয়ার আগে ফেসবুকে পোস্ট ও গুগল ম্যাপ শেয়ার করেন, যার ফলে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন। রাশেদ খানের অভিযোগ, তিনি খুব জনপ্রিয় হয়েছেন এটা দেখানোর জন্য তিনি তার পিআর টিম নিয়ে মসজিদে যাচ্ছেন, দল ও জোটের নেতাকর্মীদের জড়ো করছেন এবং সারা দেশের মানুষকে দেখাচ্ছেন যে তাকে এক নজর দেখার জন্য সবাই মসজিদে নামাজে এসেছে। নারায়ণগঞ্জের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মসজিদ থেকে বের হওয়ার সময় হট্টগোল সৃষ্টি হয়েছে এবং সাধারণ মুসল্লিরা এতে বিরক্ত হয়েছেন। পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, আমরা সবাই ওসমান হাদি হত্যার বিচার চাই, কিন্তু যখন কোনো শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হয় তখন ধীরে ধীরে তার সার্বজনীনতা নষ্ট হতে থাকে। এবং সবশেষে, জুলাই সনদ নিয়ে ছলচাতুরি করছে সরকার, দাবি নাহিদ ইসলামের। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ সকালে একটি হোটেলে সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কি শীর্ষক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার টালাবাহানা করছে, তারা এটাকে এড়িয়ে যেতে চায়, কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। তিনি অবিলম্বে গণভোটের নির্দেশনা অনুযায়ী সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনের দাবি জানান। বিএনপির সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এটার বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে। আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয় তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।